This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইফ আলী খান বর্তমানে সুস্থ, কিন্তু তারপর অনেকগুলো প্রশ্ন উঠছে। এবার রহস্যে মোড়া 1 ঘন্টা 41 মিনিট হামলার রাতে বাড়ি থেকে হাসপাতালে পৌঁছতে যেখানে মাত্র 15 মিনিট সময় লাগার কথা, সেখানে 1 ঘন্টা 41 মিনিট কিভাবে লাগলো? উঠছে প্রশ্ন। পুলিশের দাবি, ধৃত অভিযুক্ত শরীফুলের সঙ্গে সাইফের বাড়িতে পাওয়া আততায়ীর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গিয়েছে, কিন্তু শরীফুলের বাবা রুহুল আমির দাবি করছেন সিসিটিভিতে যা ছবি দেখা যাচ্ছে সে তার ছেলেই নয়। এদিকে এই গোটা ঘটনায় সাইফের 4 পুরুষ পরিচারকও পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে। এই 4 জনের নাম যথারীতি রমেশ, হরি, রামু এবং পাসওয়ান। পুলিশের সন্দেহ আততায়ীর লিঙ্কম্যান হিসেবে কাজ করেছিল সাইফের এই 4 পুরুষ পরিচারক। पहले आपको एक बड़ी अपडेट दे दूं कि जो सैफ अली खान पर हमला करने वाला आरोपी है उसका 5 दिन का पुलिस रिमांड आज खत्म हो चुका है और आज एक बार फिर बांद्रा पुलिस आरोपी को बांद्रा के कोर्ट में लेकर गई है और आज कोर्ट में उसको हाजिर किया जाएगा। हाजिर करने के बाद आज बांद्रा पुलिस एक बार फिर आरोपी का पुलिस कस्टडी की रिमांड मांगने वाली है, क्योंकि अभी भी बहुत से ऐसे सवाल है, बहुत से ऐसे सबूत है जिसको पुलिस को जमा करने हैं, बहुत से सवालों का जवाब पुलिस को जानना है। फिलहाल बता दें कि पुलिस ने आरोपी से बांग्लादेश होने के कई सबूत जमा कर लिए। बांग्लादेश से जो आरोपी का ड्राइविंग लाइसेंस है वो मुंबई पुलिस के हाथ लगा है। इसके अलावा उसके पास जो सिम कार्ड था वो सिम कार्ड भी मुंबई पुलिस के हाथ लगा है। जिस चाकू से सैफ अली खान पर आरोपी ने हमला किया था उस चाकू के एक टुकड़े को तालाब से निकाला गया है। तो ऐसे तमाम सबूत मुंबई पुलिस के हाथ मिल चुके। হাসপাতাল থেকে ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন সাইফ আলী খান। তিনি আগে থেকে সুস্থও রয়েছেন, কিন্তু সাইফের ফিটনেস নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তার মধ্যে মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানে তিনিও প্রশ্ন তুলেছেন তার ফিটনেস নিয়ে। আমরা একটু কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, ইতিমধ্যেই তার ফিটনেস নিয়ে, তাকে যেভাবে হাঁটতে দেখা যাচ্ছে, কথা বলতে দেখা যাচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানে। সংশয়ের জায়গাটা ঠিক কোথায় থাকছে যদি একটু এক্সপ্লেন করো। দেখো, এই প্রশ্ন তোলার নেপথ্যে একটি সুনির্দিষ্ট পলিটিক্যাল প্রেক্ষাপট রয়েছে। কংগ্রেস এবং এনসিপির তরফ থেকে বারবার ধরে প্রশ্ন তোলা হচ্ছিল সামগ্রিক মুম্বাই শুধু নয়, মহারাষ্ট্রের নিরাপত্তা পরিকাঠামো নিয়ে, সাইফ আলী খানের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল যে মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ বিভিন্ন বর্ডার থেকে অনায়াসে বাংলাদেশিরা ভারতে শুধু ঢুকছে না, ভারতের মূল ভূখণ্ড একেবারে সম্পূর্ণ পশ্চিম প্রান্তে গিয়ে মুম্বাইতে তারা থাকছে, সেখানে কাজ করছে, সেখানে তারা রোজগার করছে। এবং এই পুরো কাজটা ঘটছে একেবারে বারবার ধরে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কারণে। অর্থাৎ এক জায়গায় সীমান্তে বিএসএফের ব্যর্থতা, অপর দিক থেকে দাঁড়িয়ে মুম্বাই বা মহারাষ্ট্র পুলিশের ব্যর্থতা। যখন এই অভিযোগটা তীব্রতর হচ্ছে, ঠিক সেই সময় নীতিশ রানে এবং দেবেন্দ্র ফডনভিস সরকারের আরও একাধিক মন্ত্রী তারা মুখ খুলতে শুরু করেছেন এবং সাইফ আলী খানের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আদৌ বাস্তবিক নাকি এটা পিআর স্টান্ট, নাকি এর নেপথ্যে অন্য কোনো গল্প রয়েছে, সেই প্রশ্ন তারা তুলতে শুরু করেছেন। কেন? কারণ আমরা যে তথ্য এখনো পর্যন্ত পেয়েছি বা চিকিৎসকরাও যে কথা জানিয়েছেন যে স্পাইনাল কর্ডের একেবারে পাশে সেখানে গভীর ক্ষত তৈরি হয়েছিল। আরও যদি কিছুটা দেরি হতো তাহলে বিপদ ঘটে যেতে পারতো, এমনটাই চিকিৎসকরা বলেছেন। অস্ত্রোপচার করা হয়েছে এবং তার নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারত। সেই সাইফ আলী খান তিনি অপারেশনের 2 দিন বাদে যে অনায়াস ভঙ্গিতে হাঁটছেন, তার যে ফ্লেক্সিবিলিটি দেখা যাচ্ছে, যে ফিটনেস দেখা যাচ্ছে, তা নিয়েই প্রশ্ন করছেন নীতিশ রানে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আরও কয়েকটা প্রশ্ন উঠে আসছে যে আততায়ী তাকে তার বাড়ির ভেতরে, অর্থাৎ সাইফ আলী খানের বাড়ির ভেতরে ঘটনার দিন দরজা বন্ধ করে দেওয়া হলো, লক করে দেওয়া হলো, তারপর সেই ঘর থেকে বেরিয়ে গেল কিভাবে। এর পাশাপাশি যখন সে হাসপাতালে ভর্তি হন সাইফ আলী খান, পুলিশের কাছে যে বয়ান এসেছিল পরিবারের তরফে যে তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন একটি অটোতে, এবং যে কথা তুমি জানালে যে সময় ঘটনা ঘটে এবং হাসপাতালে নিয়ে আসার সময়ের ব্যবধান 1 ঘন্টা 41 মিনিট এবং মাত্র 15 মিনিটের দূরত্ব, সেক্ষেত্রে 1 ঘন্টা 41 মিনিট কেন সময় নষ্ট করা হলো যখন রক্তপাত হচ্ছে? ফলত যদি রক্তপাত আরও হতো
তাহলে কিন্তু বিপদ ঘটতে পারতো। 1 ঘন্টা 41 মিনিট সময় কেন নষ্ট করা হলো? এর পাশাপাশি প্রশ্ন যে জানানো হয়েছিল যে পরিবারের সদস্যরা নিয়ে এসছেন, কিন্তু মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে যে সেখানে তাকে নিয়ে এসছেন তার বন্ধু আফসার জায়েদি, যে কথা কিন্তু অন্য জায়গায় উল্লেখ করা নেই, কিন্তু মেডিকেল রিপোর্টে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এই ডিসক্রিপেন্সিগুলোই কিন্তু প্রশ্ন তুলছে যে এই ঘটনার নেপথ্যে কি অন্য কোনো গল্প রয়েছে। কিন্তু যাবতীয় বিষয় এখনো পর্যন্ত অভিযোগের পর্যায়ে। একটা পলিটিক্যাল ন্যারেটিভ প্রথম কংগ্রেস তৈরি করে, পাল্টা পলিটিক্যাল ন্যারেটিভ বিজেপি তৈরি করে, এবং আদৌ সাইফ আলী খান আক্রান্ত হয়েছেন কিনা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং সেই প্রশ্ন যখন উঠছে তখন গুরুত্বপূর্ণ কয়েকটা দিক আমাদের সামনে আসছে। কিন্তু মুম্বাই পুলিশ যে অভিমুখে তদন্ত করছে, তারকা ছুরিকাহত হওয়ার ঘটনায় অনেকগুলো ন্যারেটিভ ইতিমধ্যেই সামনে এসেছে। মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা মন্ত্রী নীতিশ রানে সাইফ আলী খানের ফিটনেস নিয়ে ঠিক কি বলেছেন আপনাদের শোনায়। तो एवढा तू असा बाहेरून चालत होता, मलाच संशय आला, याला काय घरात चाकू मारला की ह्यांनी कुठेतरी असंच ऍक्टिंग करून बाहेर निघाला, असं टुन 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 करून नाचतंय ते। এদিকে পাল্টা সমালোচনা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি প্রশাসনকে তিনি দুষেছেন, কি বলছেন শোনাই। একটা অত বড় একটা আর্টিস্ট, তাকে এইভাবে আক্রমণের শিকার হতে হলো। যাদের সরকার তারা জবাব দিক, যাদের সরকার তারা জবাব না দিয়ে যেন মনে হচ্ছে সাইফ আলী খান নিজে ছুরি খেয়ে অন্যায় করেছে। আজকে আক্রান্ত তার জন্য সব থেকে বড় ব্যর্থতা বোম্বের প্রশাসনের, সেই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য সাইফ আলী খানই যেন অপরাধ করেছে এরকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটার থেকে লজ্জার কিছু নেই। আর তৃণমূল জমানায় অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, এমনটাই মনে করছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অনুপ্রবেশজনিত সমস্যা নিয়ে তো ভারতীয় জনতা পার্টি বারংবার ধরে বলছে, এবং এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া, এখানে দেশ বিদ্বেষী, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহীদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া, এবং পরবর্তীকালে আজকের দিনে দাঁড়িয়ে সাইফের সাথে যে ঘটনা ঘটেছে এবং তার সাথে অনুপ্রবেশের যে বিষয়টি, সেগুলো নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে, এবং এর সাথে অন্য কোনো যোগাযোগ আছে কিনা সেটা সময়ের মধ্যে প্রকাশিত হবে। এবার একটু শহর কলকাতার দিকে নজর রাখা যাক। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজপথে বিরোধী দলনেতা। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে শুভেন্দু অধিকারী, যাবে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। স্যালাইন দিয়েছেন মমতা, মমতা বিষ ঢুকিয়েছে হাজার হাজার লোককে, লক্ষ লক্ষ মায়ের শরীরে। তালিকা চাই, তালিকা চাই, তালিকা চাই। গোটা ব্যাপারটাকে রাজ্য সরকার হিউম্যান এরর হিসাবে দেখালো, হিউম্যান এরর হিসাবে দেখালো গোটা ব্যাপারটাকে, হিউম্যান এরর। তাহলে ব্যান করলো কেন আরএল স্যালাইনকে? ব্যান কেন করেছে? কেন ব্যান করেছে? যদি শুধু ডাক্তারদের জন্য হয়ে থাকে তাহলে কোম্পানিকে ব্যান করা হয়েছে কেন? মানুষ জানতে চায়, বিজেপি জানতে চায়, পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। বিরোধী দলনেতা আজ এই মিছিল থেকে আরো অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বললেন যে তাহলে রিঙ্গাল ল্যাকটেটকে কেন ব্যান করা হলো। এর পাশাপাশি আজ একাধিক প্রশ্ন তিনি তুলেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে সেটা কোথায় অবস্থান করছে? দেখো, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউর উপর দিয়ে মিছিল হেঁটে চলেছে এবং মহাত্মা গান্ধী রোড ক্রস করে তারা এখন কিন্তু যে গন্তব্যস্থল মোহাম্মদ আলী পার্ক, সেই মোহাম্মদ আলী পার্কের দিকে মিছিল এগিয়ে চলছে। এবং সেই মিছিলে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। একেবারে মিছিলের অগ্রভাগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। যে বিষয়কে সামনে রেখে এই মিছিল কিন্তু স্যালাইন কাণ্ড, যে মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডের যে সেই বিষয়টিকে, সেটা হচ্ছে কতজনের শরীরে ঢুকিয়েছে তার তালিকা। কারণ তাদের দুটো কিডনি মমতা ড্যামেজ করে দিয়েছে। মমতার সরকার, স্বাস্থ্য দপ্তর হাজার হাজার মায়ের শরীরে এই বিষাক্ত স্যালাইন দিয়ে তাদের কিডনি ড্যামেজ করে দিয়েছে।
তালিকা চাই, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা চাই। ইটস এ SOS ইস্যু, ইটস এ এমার্জেন্সি ইস্যু, এটা ডিজাস্টার লাইক সিচুয়েশন, ইটস এ প্যান্ডেমিক লাইক সিচুয়েশন ইন বেঙ্গল। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজপথে বিরোধী দলনেতা, কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হয়েছে শুভেন্দু অধিকারী। জীর্ণ বাড়ি ইত্যাদি শুনতাম, নতুন ভাষা যুক্ত হয়েছে হেলে পড়া বাড়ি। এটা ফিরাদ হাকিমের সৌজন্য। 200 কোটি টাকা ফিরাদ হাকিমের পিএ কালী বিল্ডিং প্ল্যান থেকে তুলে তপসিয়াতে তৃণমূলের প্রাসাদ বানিয়েছে। 200 কোটি টাকা কালী। মেয়রের আত্মসহায়ক তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছে 200 কোটি টাকা দিয়ে। পুরনো অফিসটা ভেঙে প্রাসাদ বানিয়েছে 7 তলা জাভেদ খানের জায়গায়, 7 তলা মাল্টি স্টোরেজ 5 স্টার হোটেল। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, RL স্যালাইন কোম্পানির সমস্ত ডাইরেক্টর। স্যালাইন কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে এটা এমার্জেন্সি সিচুয়েশন এবং তালিকা চাই। তালিকার প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। পাশাপাশি রিঙ্গাল ল্যাকটেট কেন ব্যান করা হলো, যদি হিউম্যান এরারই হয়ে থাকে তাহলে কেন রিঙ্গাল ল্যাকটেট ব্যান করা হলো সেই প্রশ্নও তিনি তুলেছেন। এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে রয়েছে মিছিল এবং কলেজ স্কয়ার থেকে শুরু হয় মিছিল, মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত যাবে। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজপথে বিরোধী দলনেতা, তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তারা প্রত্যেকেই এখানে রয়েছে। আদল হয়ে গেছে ওখানে। এখন লিডিং টাওয়ার অফ দিল্লি তো সব কাউন্সিলরদের ক্লিন চিট দিচ্ছে, সঙ্গে থাকবেন তো, তাই সকল বিগত কয়েকদিন ধরে যে খবর নিয়ে গোটা রাজ্য তোলপাড় তা হলো হেলানো বাড়ি। একের পর এক জায়গায় হেলে পড়ছে বাড়ি। বাঘাযতীন, কামারহাটি, খ্রিস্টোফার রোড, সল্টলেকের পর তপসিয়া, হেলে পড়া বহুতল ঘিরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। 59 নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ওপর হেলে পড়ে আরেকটি বহুতল। দুটি বহুতলের মাঝে লোহার বিম দিয়ে হেলে পড়া আটকানোর চেষ্টা হয়েছে। মাত্র 10 থেকে 15 বছরের পুরনো নির্মাণ কিভাবে হেলে পড়লো, নির্মাণে ত্রুটি থাকলে দায় নেবে কে, প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাসের ঘরের মতো বারবার হেলে পড়ছে বাড়ি, গোড়ায় গলদ। নজরদারির অভাবের অভিযোগে পুরসভা দায় এড়াতে পারে কি? স্থানীয় কাউন্সিলর আবার এ ব্যাপারে কিছুই জানেন না। সবকিছু মিলিয়ে যে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে তাতে স্থানীয় মানুষ বা বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছচ্ছে। এমনি আমাদের এখানকার আমাদের যিনি বাড়িওয়ালা উনিও বলছিলেন কয়েকদিন আগে, দিন 15 আগে বলছিলেন যে এরকম অবস্থা, এটাকে কমাতেই হবে। থানাতেও গেছিলেন বা কাকে বললে কি করলে হয় না করলে বলছে। প্রমোটারের সঙ্গে আলোচনা করেছেন বাড়িওয়ালা যে কিছু করবেন বলে। আতঙ্ক তো একটা মনের মধ্যে আছে না, উনি বলেছেন যে একটা কিছু করবে, একটা এরকম ধরনের বলছিলেন। এদিকে স্থানীয় কাউন্সিলর কি বলছেন আপনাদের শোনাই। ভাই এটা অনেক দিনের পুরনো বাড়ি, আমি জানিও না। টিভিতে দেখে খবর পেলাম, টিভিতে দেখলাম, আবার এটাও টিভিতে দেখলাম যে জয়েস দিয়ে বাড়িটা আটকানো রয়েছে। আচ্ছা, লোহার বিম গুলো দিয়ে আটকানো রয়েছে দুটো বাড়ি। আচ্ছা, আর এই দেখে আমি আমার কর্পোরেশনকে সঙ্গে সঙ্গে খবরটা দিয়ে দিলাম। কবে হয়েছে, কে করেছে, কি করেছে আমি দেখিও নি গো ভারী বাড়িটা। সমাজে মূল্যবোধের বড় অভাব, এটা সরকার বা একটা প্রতিষ্ঠানের পক্ষে বদলানো সম্ভব নয়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মূল্যবোধের বড় অভাব ঘটছে সব জায়গাতেই, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে। সেটা একটা পৌরসভা বা একটা সরকারি কর্মচারীকে, একটা সাধারণ মানুষকে, একটা প্রাইভেট অর্গানাইজেশন, তা না। মূল্যবোধের একটা ভীষণভাবে অবনমন ঘটছে বলে আমার একটা ধারণা। সেখানে দাঁড়িয়ে একটা সরকার বা একটা প্রতিষ্ঠান বা একটা কোনো কেউ করতে পারবে না। এটাকে আমাদের সামগ্রিকভাবে এটাকে ঢুকতে গেলে একা কারো পক্ষে সম্ভব না, সবাই মিলে এটার বিরুদ্ধে আমাদের। এবার আপনাদের সামনে হাওড়ার ছবি তুলে ধরবো। হাওড়ায় আরো একটি বাড়ি হেলে পড়লো, আতঙ্কে বাসিন্দারা।
শরৎ চ্যাটার্জি রোডের পর এবার সত্যেন বোস রোড। হাওড়াতে আরও এক হেলে পড়া বাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে। পুকুর ভরাট করে বহুতলটি তৈরির অভিযোগ উঠছে। একটি বাড়ি হেলে পড়েছে পাশের বাড়ির উপর। হাওড়া পুরসভার নজরদারির অভাবের অভিযোগ। এই গোটা ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কটাক্ষ করে কি বলেছেন আপনাদের শোনাবো। বাম আমলের সমস্ত জিনিস যখন হেলে যাচ্ছে, এটাও তো একটা ইঙ্গিতবাহী। এই সরকারটাও তো বাম আমলেরই, মানে যারা পরিচালনা করছেন। আসলে এই সরকারটাই হেলে পড়ছে। বেশি দিন আর বাকি নেই এই সরকারটা মাটিতে পড়বার আগে। আপনারা খবর করে নিন, আশা করি 2026 সালে বাড়ি হেলার মতন এই সরকার মাটিতে পড়ার খবরটাও আমরা আপনাদেরকে দিতে পারবো। বেআইনি ঝিল ভরাট বন্ধ করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের পাশে অভিযান হাইওয়ে অথরিটির। অভিযোগ, দিনের পর দিন রাতের অন্ধকারে বেআইনিভাবে এই ঝিল ভরাটের কাজ করছিল মাটি মাফিয়ারা। ঝিলটি মৎস্য দফতরের। মাটি মাফিয়ারা ভুয়ো নথি তৈরি করে জলাশয় ভরাট করছিল বলে অভিযোগ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বেলঘড়িয়া থানা। ঝিলটি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। সেবাশ্রয়ের তারিফ করেও সরকারি পরিষেবাতেই আস্থা রাখলেন বিমান বন্দ্যোপাধ্যায়। অভিষেকের উদ্যোগ ব্যক্তিগত, সরকারের সঙ্গে সম্পর্ক নেই। সরকারি প্রচেষ্টা ছাড়া এই ধরনের প্রকল্পে পরিবর্তন হয় না। সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে দিতে হবে, মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের। ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। পূর্ব বর্ধমানে হাসপাতালে তুলকালাম কাণ্ডে গ্রেফতার নয়, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। অরামায় সুপার স্পেশালিটি হাসপাতালে ধুমধুমার রোগীর পরিবারের ডাক্তারদের মারধর করা হয়। বাধা দিতে গেলে আক্রান্ত হয় পুলিশও। অশান্তি ও ঝামেলা পাকানোর অভিযোগে পাকড়াও করা হয়েছে 9 জনকে। ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের, পুলিশ পার্সোনাল, তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। তারা সামান্য ভাঙচুরও করেছে, ডাক্তারবাবুকে ধাক্কা দিয়েছে। ওসি সাহেব ইনফরমেশন দিলেন যে যারা এই ঘটনা ঘটিয়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ অ্যারেস্টেডও হয়েছে।